এলপিজির পর বিদ্যুৎ জ্বালানি খাত বেসরকারি খাতে দিয়ে দেওয়া হবে, এরকম সিদ্ধান্তটা কি গভর্নমেন্ট নিতে যাচ্ছে? এটা কিভাবে দেখেন? এর সাথে প্রশ্নটা হচ্ছে, মানে নিউজটা হলো যে গভর্নমেন্ট পার ডে প্রতিদিন ব্যাংক থেকে 838 কোটি টাকা ঋণ দিয়েছে। বিদেশি বিনিয়োগ তো এমনি কমেছে, বিদেশি ঋণ ছাড় কমেছে, দেশীয় বিনিয়োগ একেবারে স্থবির। এই পরিস্থিতিতে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের বিপুল পরিমাণ অর্থ ঋণ নেওয়ায় কি ধরনের প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে? আচ্ছা, আপনার আগের প্রশ্নটার উত্তর দিয়ে নেই, না হলে আপনি বারবার বলতে থাকবেন। সেটা হলো যে প্রশ্ন করেছেন যে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা এখন যদি ব্যক্তি খাতে প্রাইভেটাইজেশন আমি প্রশ্ন করছি কেন জানেন? আপনারা তিনজন মিলে খুবই অবজেক্টিভলি কথা বলছেন এবং অ্যানালিসিসের মধ্যে দিয়ে আমি জানি দর্শকরা হতাশ হয়ে যাচ্ছি, ভয়ও পাচ্ছি। আমি আপনাদেরকে বলছি না যে জোর করে একটা আশাবাদ বলেন, ওই জন্য একদম রিয়েলিটির সামনে দাঁড় করানোই ভালো। আমি মানে সেই জন্যই বলছি যে আপনার রিয়েলিটির সামনে হলো যে বিদ্যুৎ ব্যবস্থা ব্যক্তি খাতে ছেড়ে দেওয়া, এটা একটা সংস্কারের অংশ, হয়তো চিন্তার ভিতরে এসছে। মূল আলোচনাটা হলো যদি শুধুমাত্র বিতরণ ব্যবস্থাকে আপনি এখন ব্যক্তি খাতের ভিতরে দেন, তাহলে এটা কোনো উন্নতি হবে কিনা, কোন অ্যাসপেক্ট গুলোর কারণে আপনি এই জায়গাটা করছেন। কারণ উৎপাদনের একটা অংশ এর আগে আমরা ব্যক্তি খাতে দিয়েছিলাম এবং সেইটার থেকে সরকারি একমাত্র সোল বায়ার আর কি, আমরা বলি একমাত্র ক্রেতা আসলে সরকারি সেই অর্থে যদি বলি তো, এবং তারপরে তারা ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে দেন। এখন প্রাইভেট সেক্টর এটাকে দিয়ে যদি করতে পারেন, তাহলে তার এই ট্রান্সমিশন লাইনও কি তারা করবেন কিনা, এইটাও তারা কিভাবে নিবেন, এটার দাম নির্ধারণ কি প্রতিযোগিতার ভিতরে হবে, এইটা অনেক আলোচনার ব্যাপার। আমি মনে করি না যে এটা খুব দ্রুত হওয়া সম্ভব। এটা একটা বড় ধরনের সংস্কার এবং কি প্রেক্ষিতে এই আলোচনাগুলো হচ্ছে এবং অন্যান্য যে কাঠামোগত সমস্যা, জ্বালানি এবং বিদ্যুৎ খাত আমরা একসাথে বলি, ওই কাঠামোগত সমস্যাগুলোর সমাধানের পথ কিন্তু আমার মনে হয় যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশে এগুলোর পুরনো যেই হিস্ট্রি আছে সেখান থেকেও আমরা লেসন নিতে পারি। যেমন ধরেন আমরা তেলের দাম এখন যে বাজার মূল্যের সাথে সংযোজন করে দিলাম, তো এরপরে যখন বিশ্ববাজারে তেলের দাম কমলো, আমাদের কি তেলের দাম কমেছে কিনা? আমাদের তো সেই অর্থে তো পরবর্তী এভরি মান্থ আসলে মানে এটাকে স্থির হওয়ার কথা, এটা সমন্বয়ের আর তো কোনো আলোচনা শুনি নাই। তো সেই বিষয়গুলো কিন্তু আলোচনার ভিতরে থাকবে যে আপনি কি কখন কেন করছেন এবং সেই এক্সপ্লেনেশনের জায়গা থাকবে। সুতরাং এটা চট করে উত্তর দেওয়াটা কঠিন। যেটা আপনি বলছিলেন যে সরকারের বর্তমান পরিস্থিতিতে ঋণ নিচ্ছে, এটার ক্ষেত্রে ঝুঁকিটা কি, আমি আপনাকে বলতে পারি যে আমি প্রায় 2 দশক ধরে বাংলাদেশের বাজেট পরিস্থিতি এবং বাংলাদেশের যে সরকারের আয় ব্যয়, আমরা যেটাকে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট বলি, এটার উপরে কাজ করছি নিয়মিত ভিত্তিতে। বলতে পারেন যে আমরা ডেইলি বেসিস এটাকে লক্ষ্য রাখি। এই ধরনের পরিস্থিতি খুব একটা আমি দেখি নাই, অতীতেও হয়নি। সেটা হলো যে বছরের প্রথম 2-3 মাস আসলে আমরা যেটা নর্মালি দেখি সেটা হলো সরকারের ঘাটতি বাজেট থাকে না, বরং তার কিছু সারপ্লাস থাকে এবং আগের বছরের যে শেষ কোয়ার্টারে যখন ওনার ঘাটতি করতে হয়, ওইটার শর্ট টার্ম যে লোনগুলো আছে এগুলো ফেরত দিতে থাকেন। সো দ্যাট ইজ দ্য ইউজুয়াল সিনারিও। তো এখন যদি সরকার লোন করে থাকেন, যেটার আসলে এখনো পর্যন্ত আমাদের কাছে সরকারি প্রাপ্ত তথ্য থেকে কোনো বক্তব্য আমরা পাই নাই যে ওনারা আসলে প্রিন্ট করছেন কি করেন নাই। এটা পত্রিকায় এসছে, তারা কিছু ইনসাইডার ডেটা নিয়ে, আনপাবলিশ ডেটা নিয়ে তারা এটাকে নিউজ করেছেন, উইচ ইজ আমি মনে করি যে খুবই ভালো, কারণ আমরা পরিস্থিতি বুঝতে পারছি। তো সেই জায়গাটা থেকে বোঝা যায় যে সরকারের আর্থিক পরিস্থিতি আসলেও খুব বেশি ভালো না, এইটাই বোঝা যায় আর কি। সুতরাং সেই তার যে অন্যান্য নীতির জায়গাগুলো, সেগুলোকে যেন ওনারা আলাদাভাবে, আমরা ইংরেজিতে বলি সাইলো অ্যাপ্রোচের ভিতরে না নেন, এই পরিস্থিতিটাকে বিবেচনায় নিয়ে এই জন্য তাদের নেওয়াটা দরকার আছে। এবং আমরা এটা গত বাজেটের সময় দুটো জিনিস বলেছিলাম। একটা হলো যেই বাজেটটা দেওয়া হয়েছে, আমি মনে করি যে এটা অত্যন্ত চ্যালেঞ্জিং, কিন্তু এটা অসম্ভব আমি এই জন্য বলতে চাই না যে নতুন সরকার যদি আপনার একটা কর আদায়ের ক্ষেত্রে বা রাজস্ব আদায়ের ক্ষেত্রে যদি একটা 40-42% প্রবৃদ্ধি সরকার করতে পারে, এইটা অসম্ভব আমি বলবো না। বাংলাদেশের অর্থনীতির এইটুক সক্ষমতা আছে, কারণ আমরা আসলে কর ফাঁকি অনেক বড় হয়। কিন্তু ঋণ যদি করেন, এখন একদিক থেকে অত বড় সমস্যা নেই যে ব্যাংকের ঋণের ক্ষেত্রে চাহিদাটা অতখানি নাই, কারণ আপনি এটা দেখতে পাবেন যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথটা খুবই কম।
সুতরাং ওই জায়গাটা আমরা অর্থনীতির ভাষায় টার্ম ইউজ করে বলি যে ক্রাউডিং আউট এফেক্ট হওয়ার সম্ভাবনা আমি এখনো কম দেখছি অ্যাট দিস মোমেন্ট। সামনের দিনে যদি চাহিদা বাড়ে তাহলে ভিন্ন হতে পারে, কিন্তু মূল চ্যালেঞ্জের জায়গা হলো দুটো। একটা হলো যে সরকার যখনই ব্যাংক থেকে ঋণ করবেন অনেক, তখন একটা মূল্যস্ফীতির উপরে চাপটা আবার থাকে। দ্বিতীয় হলো ওনার ওভারঅল সারা বছর ঋণ করার ক্ষমতা কিন্তু সীমিত। ইনফ্যাক্ট বাজেট যখন বাস্তবায়ন হবে তখন আপনাকে সরকার যদি একটা জায়গায় মোটামুটি স্থির থাকেন বাজেটের যা কাঠামোর ভিতরে যে নাম্বারগুলো আছে, সেটা হলো ব্যাংক ব্যবস্থার থেকে ঋণ। এটা তাদের থাকতে হবে, ডিসিপ্লিনের এটা একটা অংশ। সুতরাং এখন যদি ঋণ করে ফেলেন, পরে আর ঋণ অতখানি করতে পারবেন না। তাহলে যদি রাজস্ব আদায় না হয়, তাহলে তাকে ব্যয়ের ক্ষেত্রে কাটছাট করতে হবে, এবং সেই কাটছাট যদি হয় তখন যেটা হবে আমরা বলি যে আবর্তক ব্যয়, যেটা অপারেটিং এক্সপেন্ডিচার, বেতন ভাতা, সুদ পরিশোধ, এইগুলো তো ওনারা না দিয়ে উপায় নেই। তো ওইগুলো ওনারা দিবেন, আপনি উন্নয়ন ব্যয় করার ক্ষেত্রে ওনাদের সক্ষমতা কমে যাবে। এবং আপনারা দেখেছেন যে গত বছর যেটা শেষ হলো জুন মাসে, এডিপির বাস্তবায়ন সবচাইতে কম। দুটো কারণ আমি দেখি। একটা হলো যে বছরের শেষে আমার মনে হয় যে আর্থিক সক্ষমতা ছিল না, সরকার ওটা করে নাই। দ্বিতীয় হলো যেহেতু নতুন সরকার ছিলেন, তারা অনেকগুলো প্রজেক্টকে স্ক্রুটিনিও করছেন, নতুন প্রজেক্টগুলো আর ওনারা চিন্তা করছেন একটু ধীরে স্থিরে যাই, উইচ ইজ আর মেবি দ্য রাইট থিং টু ডু এই কারেন্ট পরিস্থিতিতে। কিন্তু এই জায়গাটা সামনের দিনে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ এইটা প্রকাশ পাচ্ছে।